25 জানুয়ারির মধ্যে আসছে টিকা, ফেব্রুয়ারিতে প্রয়োগ, করোনায় আরও 22 মৃত্যু। উন্নয়নশীল দেশের সব শর্ত পূরণ করেছে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। শোষণমুক্ত দেশ গড়ার আহ্বান। কোটালীপাড়ায় শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার আপিল শুনানি এ মাসেই শেষ করতে হবে, হাইকোর্টের নির্দেশ। সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির মামলার আবেদন, আইনি পদক্ষেপ নেবেন মেয়র তাপস। কলাবাগী স্কুল ছাত্রী নিহতের ঘটনা পূর্ণাঙ্গ অপরাধ, বললেন আইজিপি। কিশোর গ্যাং নিয়ন্ত্রণে গুরুত্ব। শুনছিলেন ফ্রেশ সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে, সাথে আছি রীতা চৌধুরী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে মেগা স্পাইডার সিলিং ফ্যান, মেগা বাতাসে শান্তির পরশ। এছাড়া সংবাদে আরও থাকছে পদ্মা সেতু ঘিরে বাড়ছে পর্যটন সম্ভাবনা, পরিকল্পিত উদ্যোগের পরামর্শ। 21 থেকে 25 জানুয়ারির মধ্যে বাংলাদেশে আসবে অক্সফোর্ডের ভ্যাকসিন। 2 ডোজের পর মধ্যবর্তী সময় 8 সপ্তাহ হওয়ায় শুরুতেই 2 দফায় 1 কোটি মানুষকে প্রথম ডোজ ভ্যাকসিন দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। পরের দফায় দেওয়া হবে দ্বিতীয় ডোজ। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করা হয়। জানানো হয়, অনলাইন নিবন্ধন শুরু হবে 26 জানুয়ারি থেকে। প্রথম 7 দিন চলবে পরীক্ষামূলক কার্যক্রম। পর্যালোচনা শেষে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে সারা দেশে করোনার টিকা দেওয়া কার্যক্রম। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুর নবী। ভ্যাকসিন নিয়ে আর কোনো সংশয় থাকলো না। অক্সফোর্ডের ফর্মুলায় ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি টিকা আসছে জানুয়ারিতেই। এয়ারপোর্ট থেকে টিকা যাবে সরাসরি বেক্সিমকোর ওয়্যারহাউসে। এরপর আইনশৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে যাবে 64 জেলা সদর এবং 483টি উপজেলা ইপিআই স্টোরে। 7,500-এর বেশি টিকা কেন্দ্র থেকে চলবে টিকাদান কার্যক্রম। কেন্দ্র স্থাপিত হবে উপজেলা স্বাস্থ্যকেন্দ্র, ইউনিয়ন পরিষদ, জেলা ও উপজেলা হাসপাতাল, বক্ষব্যাধি হাসপাতাল, মেডিকেল কলেজ, পুলিশ হাসপাতাল ও সিএমএইচগুলোতে। টিকা হাতে পাওয়ার পর পরীক্ষামূলক কর্মসূচি চলবে 7 দিন। পরে মাঠ পর্যায়ে শুরু হবে টিকাদান। তবে 18 বছরের নিচে কেউ ভ্যাকসিনের আওতায় আসবে না। এই বয়সীরা মোট জনসংখ্যার 37%। বাদ থাকবেন অন্তঃসত্ত্বা নারীরা। আমরা যে 50 লক্ষ ডোজ প্রথম আনবো, সেটা আগে ছিল যে 25 লক্ষ দিয়ে আর বাকিটা আমরা সেকেন্ড ডোজের জন্য রেখে দেব। তো এখন প্ল্যান হয়েছে যে না, 50 লক্ষকে আমরা দিয়ে দেবো। যেহেতু আমাদের 8 সপ্তাহ সময় আছে মধ্যেখানে, তাহলে দ্বিতীয় ডোজ দেওয়ার আগে আমরা 8 সপ্তাহ সময় পাবো। এর মধ্যে আমাদের দ্বিতীয় চালান চলে আসবে, তখন তাহলে পরে আমরা বেশি সংখ্যক লোককে আমরা দিতে পারবো। টিকাদানে কাজ করবে 7,344টি দল। প্রতি টিমে থাকবে 6 জন করে সদস্য। এ টিকার পার্শ্ব প্রতিক্রিয়ার হার খুবই কম, তবে মৃদু মাথা ঘোরা, ঝিমঝিম করা সহ জ্বর হতে পারে। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছুই নেই বলছেন বিশেষজ্ঞরা। কারণ দেখা যাচ্ছে 100 জনকে দিলে 3 জনের মাথা ব্যথা হচ্ছে, অন্য 3 জনের শরীরে ব্যথা হচ্ছে, এরকম। আর জ্বরও পেয়েছি আমরা, এরকমও পেয়েছি। এরকম জিনিসগুলো আছে। এই ধরনের রিঅ্যাকশন হলে ইমিডিয়েটলি ম্যানেজ করার জন্য সেই সমস্ত ব্যবস্থা রাখবো। মোবাইল টিম থাকবে সাপোর্ট দেওয়ার জন্য এবং উপজেলা হেলথ কমপ্লেক্স লেভেলে যতদূর সম্ভব ততদূর ব্যবস্থা রাখা হবে। ভ্যাকসিন দিতে অনলাইন রেজিস্ট্রেশন শুরু হবে 26 জানুয়ারি। প্রয়োগ শুরু হবে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। SMS এর মাধ্যমে নিশ্চিত করা হবে দিনক্ষণ। সেকেন্ড ডোজ নেওয়ার পরে তারপরে কিন্তু ফাইনালি উনি কিন্তু একটা সনদ পাবেন। দুটো ডোজ হবে একটা সনদ, সনদের একটা সার্টিফিকেট। টিকার কার্ড হারিয়ে গেলে করোনা টিকা কর্মসূচির ওয়েব পেজ থেকে এটি ডাউনলোড করা যাবে। টিকা নেওয়ার আগে স্বাক্ষর করতে হবে সম্মতিপত্রে। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে কোভিড-19 একদিনে দেশে আরও 22 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 7,803 জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সংক্রমণের 310তম দিনে 14,097 নমুনা পরীক্ষায় 849 জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তের সংখ্যা বেড়ে 5,23,302। নতুন 917 জন সহ সুস্থ হয়েছেন 4,67,717 জন। দৈনিক শনাক্তের হার 6.02%। এ পর্যন্ত সুস্থতার হার
89.38% ও মৃত্যুহার 1.49%। উন্নয়নশীল দেশের সবগুলো শর্ত পূরণ করেছে বাংলাদেশ। মন্ত্রিসভা বৈঠকে একথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাগিদ দিয়েছে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে। বৈঠকে প্রধানমন্ত্রী আরও বলেন, বাংলাদেশ এখন বিশ্বের কাছে উন্নয়নের দৃষ্টান্ত। এমন প্রেক্ষাপটে ক্ষুধামুক্ত শোষণহীন বাংলাদেশ করতে ভূমিকা রাখার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তাওহিদুর রহমানের রিপোর্ট। 2021 সালে মন্ত্রিসভার প্রথম বৈঠক সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে অনলাইনে যুক্ত হয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈঠকে সিভিল কোড সংশোধন আইন 2021, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অর্ডিন্যান্স 1961 সংশোধন অধ্যাদেশ 2020-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 10 দিন আপনার পার্লামেন্ট বসবে এবং প্রথম অধিবেশনেই এটাকে আপনার পাশ করে দিতে হবে। কাস্টমস আইন 2021-এর খসড়ায়ও নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পিরোজপুর আইনের খসড়ায়ও নীতিগত অনুমোদন দেয়া হয়েছে। এটা আপনার সরাসরি অনুমোদন ভেটিং সাপেক্ষে অনুমোদন দেওয়া হলো। পরে প্রধানমন্ত্রী বলেন, দীর্ঘমেয়াদে রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আছে আওয়ামী লীগ, তাই বিশ্বের কাছে বিভিন্ন খাতে অগ্রগতির দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে বাংলাদেশ। দীর্ঘ সময় আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাওয়াতে একটা সুযোগ আমাদের হয়েছে যে আজকের বাংলাদেশ সারা বিশ্ব বাংলাদেশকে সম্মান জানায়। সারা বিশ্ব বাংলাদেশের কথা শুনলে, আগে যেমন বাংলাদেশের কথা শুনলে বলতো ও বাংলাদেশ মানে প্রাকৃতিক দুর্যোগ, ঝড়, বন্যা, দারিদ্রতা, এখন আর সে কথা কেউ বলে না। দেশি বিদেশি ষড়যন্ত্রের পরও পদ্মা সেতু দৃশ্যমান হওয়ায় আবারও প্রমাণিত হলো যে বাঙালি জাতিকে দাবিয়ে রাখা যায় না। কোথাও একটা আঘাত আসলে মানুষ অনেক সময় সচেতন হয় এবং নিজের কাজ করা শেখে। তা আমরা সেটাই শিখেছি। এই আঘাতটা আমাদের উপর এসেছিল, আমরা হতাশ হইনি, চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম এবং পদ্মা সেতু নিজেদের অর্থায়নে করব সে ঘোষণাও দিয়েছিলাম। আজকে সেটা বাস্তবে রূপ পেয়েছে। সাথে সাথে এই একটা সিদ্ধান্তই সারা বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি পরিবর্তন করে দিয়েছে যে বাংলাদেশ পরনির্ভরশীল না। 2021 সাল বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ মন্তব্য করে শেখ হাসিনা কর্মক্ষম জনগোষ্ঠী গড়ে তোলার তাগিদ দেন। আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবার সকল শর্ত পূরণ করেছি, লক্ষ্য স্থির করেছি যে বাংলাদেশে একটি মানুষ গৃহহীন থাকবে না, প্রতিটি ঘর আলোকিত হবে, শিক্ষা, স্বাস্থ্যসেবা থেকে শুরু করে মৌলিক চাহিদাগুলি আমরা পূরণ করব। বঙ্গোপসাগরে মাছ আহরণের ট্রলার বাড়ানোর বৃদ্ধির বিষয়ে আগের সিদ্ধান্ত বাতিলের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। 28 জানুয়ারির মধ্যে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষার্থীদের মূল্যায়নের ফল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত হয়। পরে শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি সাংবাদিকদের কাছে এ বিষয়ে ব্রিফ করেন। যদি পরীক্ষা নেওয়া সম্ভব না হয় কিংবা স্বাভাবিকভাবে নেওয়া সম্ভব না হয়, কম সিলেবাসে নেওয়া বা পরীক্ষা ছাড়াই বা ভিন্নতর কোনো মূল্যায়ন পদ্ধতির মাধ্যমে মূল্যায়ন করে সনদ দেয়া, সেই সুযোগটি যেন সরকার তখন সিদ্ধান্ত নিয়ে গ্যাজেট বিজ্ঞপ্তি দিয়ে যেন এটা করতে পারে, সেই সংশোধনীটুকু আনা হচ্ছে। গোপালগঞ্জে কোটালীপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যা চেষ্টার মামলার ডেথ রেফারেন্স ও আপিল শুনানি চলতি মাসেই শেষ করতে সকল পক্ষকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। আসামি পক্ষের সময় আবেদন নামঞ্জুর করে বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম ও বিচারপতি মোহাম্মদ বদরুজ্জামানের নেতৃত্বাধীন ভার্চুয়াল বেঞ্চ এই নির্দেশ দেন। এদিকে পলাতক 4 আসামির যুক্তি উপস্থাপন শেষ করেছে রাষ্ট্রনিযুক্ত আসামি পক্ষের আইনজীবী। বিস্তারিত শাকির আলজু রিপোর্টে। 2000 সালের 20 জুলাই কোটালীপাড়ায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমাবেশস্থলের পাশে 76 কেজি ওজনের বোমা পুঁতে রাখা হয়। এই বোমা বিস্ফোরণের মাধ্যমে শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। পরে কোটালীপাড়া থানা পুলিশ এই বিষয়ে মামলা দায়ের করে। 17 বছর পর বিচারিক আদালতে এ মামলার রায় হয়। 2017 সালের 20 আগস্ট ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2-এর বিচারক গুলি করে 10 জঙ্গির মৃত্যুদণ্ড কার্যকরের আদেশ দেন। সেই সঙ্গে 4 আসামিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। যে এই ঘটনার যিনি প্রধান আসামি মুফতি আব্দুল হান্নান, তাকে কিন্তু অন্য একটা মামলায় ইতিমধ্যেই ফাঁসি দেওয়া হয়েছে। আর অন্যান্য যারা আছে তারা কয়েকজন পলাতক আছে, আর বাকিরা
কেউ কেউ কন্ডেম সেলে আছে। মামলার রায় সহ সব নথি হাইকোর্টে পাঠানো হয় 2017 সালের 24 আগস্ট। 3 বছর কেটে যায়। বেঞ্চ পুনর্গঠন ও কোভিড সংক্রমণ পরিস্থিতির কারণে পিছিয়ে যায় শুনানি। সোমবার আবারও মামলার শুনানি শুরু হলে চলতি মাসেই শুনানি শেষ করতে সকল পক্ষকে নির্দেশ দেন হাইকোর্ট। আসামি পক্ষের বক্তব্য শোনা হয়েছে, তারপরেও আসামি পক্ষ আজকে এই শুনানির জন্য সময় চেয়েছিলেন এবং ইতিমধ্যে স্টেট ডিফেন্স অর্থাৎ যারা পলাতক তাদের পক্ষেও অমূল্য সরকার নামে একজন আইনজীবী তার বক্তব্য উপস্থাপন করেছেন। পলাতক 4 আসামির যুক্তি উপস্থাপন শেষ, আর 164 ধারায় দেয়া আসামিদের জবানবন্দি উপস্থাপন করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। আমরা প্রত্যাশা করি এই 4 দিনের ভিতরে যদি অন্য কোনো কিছু যোগ করতে না হয়, হয়তোবা এই মামলাটির শুনানি শেষ হবে। শাকের আরজু, 21 টেলিভিশন, ঢাকা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের বিরুদ্ধে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে 2টি মামলার আবেদন করা হয়েছে। বর্তমান মেয়র শেখ ফজলে নূর তাপস ব্যক্তিগত ব্যাংকে অর্থ হস্তান্তর করেছেন বলে অভিযোগ তোলার পর সাঈদ খোকনের বিরুদ্ধে এই মামলা হলো। স্বপ্রণোদিত হয়ে কেউ মামলা করেছে বলে জানান ডিএনসিসি এর জনসংযোগ কর্মকর্তা। এর আগে মেয়র ব্যারিস্টার তাপস জানিয়েছিলেন সাবেক মেয়রের অশোভন উক্তির কারণে তিনি মামলার প্রস্তুতি নিচ্ছেন। বিস্তারিত মাহমুদ হাসানের রিপোর্টে। মেয়র ফজলে নূর তাপস মেয়র হিসেবে রাজধানীতে এক মানববন্ধনে শেখ ফজলে নূর তাপস মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়েছেন বলে দাবি করেন সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। অভিযোগ তোলেন অর্থের অভাবে দক্ষিণ সিটি কর্পোরেশনের গরিব কর্মচারীরা মাসের পর মাস বেতন পাচ্ছেন না, বন্ধ হয়ে গেছে কিছু উন্নয়ন প্রকল্প। তাপস দক্ষিণ সিটি কর্পোরেশনের শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে হস্তান্তরিত করেছে। সকালে রাজধানীর কমলাপুর, টিটিপাড়া, সাইদাবাদ, গোপীবাগ সহ বিভিন্ন এলাকার বক্স কালভার্টের ময়লা ও বর্জ্য অপসারণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। দুর্নীতির বিরুদ্ধে সিটি কর্পোরেশনের চলমান অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি। বলেন, নানা কায়দায় যারা টাকা লেনদেন করেছেন তারাই দুর্নীতির অভিযোগ করছেন এখন। সাবেক মেয়রের বিষোদ্গার ব্যক্তিগত আক্রমণ বলেও মন্তব্য করেন মেয়র তাপস। যারা ব্যবসায়ী দোকানদার সেই জায়গায় অবৈধভাবে সেই জায়গাগুলো দখলে ছিল তারা অর্থ লেনদেন করেছে, যে নিজেকে চিনেপুটি দুর্নীতিবাজ হিসেবে নিজে স্বীকার করেছেন আর আমার বিরুদ্ধে অভিযোগ করেছেন। সুতরাং আমার বিরুদ্ধে অভিযোগের প্রেক্ষিতে অবশ্যই এটা মানহানিকর হয়েছে এবং আমি এটার ব্যাপারে ব্যবস্থা অবশ্যই নিতে পারি। সিটি কর্পোরেশন নকশা বহির্ভূত মার্কেট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করলে সাবেক মেয়রের দুর্নীতির তথ্য উঠে আসে দোকান মালিকদের কাছ থেকে। এরপরই শুরু হয় 2 মেয়রের পাল্টাপাল্টি অভিযোগ। এমন প্রেক্ষাপটে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে সাঈদ খোকনের বিরুদ্ধে 2টি মামলার আবেদন করা হয়। বিজ্ঞ আদালতে একটি মানহানি মামলা করেছি জনাব সাঈদ খোকনের বিরুদ্ধে এবং উক্ত মামলাটি শুনানি অন্তে বিজ্ঞ আদালত আমার 200 ধারা জবানবন্দি গ্রহণ করে বিজ্ঞ আদালত আদেশের জন্য রেখেছে। মাহমুদ হাসান, 21 টেলিভিশন, ঢাকা। কলাবাগানের স্কুল ছাত্রী নিহত হওয়ার ঘটনাকে একটি পূর্ণাঙ্গ অপরাধ বলে উল্লেখ করেছেন আইজিপি ডক্টর বেনজির আহমেদ। নতুন আইন অনুযায়ী অবকাঠামো গড়ে না উঠায় কিশোর অপরাধ নিয়ন্ত্রণে সমস্যা হচ্ছে বলেও জানান আইজিপি। র্যাব সদর দপ্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপন উপলক্ষে সেবা সপ্তাহের সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিস্তারিত মিনালা দিবার রিপোর্টে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সেবা সপ্তাহের আয়োজন করে র্যাব। সমাপনী অনুষ্ঠানে দরিদ্র, প্রতিবন্ধী ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সহায়তা সামগ্রী, বই বিতরণ করেন আইজিপি ডক্টর বেনজির আহমেদ। এই সহায়তা পৌঁছে দেওয়া হবে সারা দেশের 2000 শিক্ষার্থীর কাছে। অনুষ্ঠানে পুলিশ মহাপরিদর্শক বলেন, কলাবাগানে নিহত স্কুল ছাত্রীকে ধর্ষণের পর হত্যা এটি পূর্ণাঙ্গ অপরাধ। কলাবাগানে যে ঘটনা ঘটেছে এটা পূর্ণাঙ্গ ক্রাইম, কিন্তু এখানে ধর্ষণ করা হয়েছে, এখানে মৃত্যুর ঘটনা হয়েছে। কিশোর গ্যাং নিয়ন্ত্রণ এখন জরুরি মন্তব্য করে ডক্টর বেনজির বলেন, আইন অনুযায়ী অবকাঠামো গড়ে না ওঠায় বেশিরভাগ ক্ষেত্রে অপরাধ দমন বাধার সম্মুখে পড়ছে। বর্তমান আইনে শিশুকে ইয়াতে নিয়ে আসলেই কিংবা থানায় নিয়ে আসলেই প্রবেশন অফিসার কাজ করতে হবে। আবার দেশে পর্যাপ্ত প্রবেশন অফিসার নাই।
চাইল্ড কোর্ট বানাইতে হবে এবং এই বিচার হইতে হবে চাইল্ড কোর্টে। তো চিলড্রেন্স কোর্ট কয়টা আছে আমাদের দেশে? এই মানবাধিকার সংস্থা, তারপরে যারা কি বলে চাইল্ড রাইট ভালো কাজ করেছেন, এখন এইগুলোর সচেতনতা তৈরি করেন, তা না হলে তো চেইন ইনকমপ্লিট। আর চেইন ইনকমপ্লিট হলে তো এই ধরনের অপরাধকে কীভাবে মোকাবেলা করব? অনুষ্ঠানে র্যাব মহাপরিচালক বলেন, সোনার বাংলা বিনির্মাণের কাজ করেছেন বঙ্গবন্ধু। জাতির পিতার আদর্শকে ধারণ করে কাজ করছে র্যাব। দেশের খেটে খাওয়া মানুষ, দুঃখী মানুষের জন্য সংগ্রাম করেছেন এবং তাদের জন্য সংগ্রাম করতে গিয়ে নিজের জীবন বিসর্জন দিতে পর্যন্ত কুণ্ঠাবোধ করেননি। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। নিচে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। আবার আমন্ত্রণ রাত 11টায় 21 সংবাদে। বঙ্গবন্ধু ফিরে না এলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ত। জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়ে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার স্বীকৃতি আদায় সম্ভব হয়েছে। জাতির পিতার অসমাপ্ত কাজ সকল প্রতিকূলতা উপলক্ষে উপেক্ষা করে এগিয়ে নিয়ে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে 14 দল আয়োজিত ভার্চুয়াল আলোচনায় এসব কথা উঠে আসে। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। স্বাধীন বাংলাদেশের রূপকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে কেন্দ্রীয় 14 দলের এই ভার্চুয়াল আলোচনা। এতে যুক্ত হন জোটের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। স্বাধীনতা বিরোধী অপশক্তির দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। আজকে যদি আমাদের দেশে বিভিন্ন ইস্যু নিয়ে আমাদের সাম্প্রদায়িক শক্তি জঙ্গিবাদ সৃষ্টি হওয়ার চেষ্টা হচ্ছে, যেমন ভাস্কর্য নিয়েও এটা চেষ্টা হয়েছে, বা মিনাল সাহেব বলেছেন এটা চেষ্টা তাদের থেমে থাকেনি, চুপচাপ হয়তো আছেন, এদিকে অবশ্যই আমাদের দৃষ্টি দিতে হবে। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে কন্যা শেখ হাসিনা বাংলাদেশকে আর্থসামাজিক সকল সূচকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বলে উল্লেখ করেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য তোফায়েল আহমেদ। অমর্ত্য সেনের ভাষায় সামাজিক অর্থনৈতিক সকল ক্ষেত্রে বাংলাদেশ পাকিস্তান থেকে বেশি উন্নত এবং এমন কোনো ক্ষেত্রে ভারত থেকেও বেশি। আমি বিশ্বাস করি বঙ্গবন্ধুর যে লক্ষ্য একটা পূরণ করে গেছেন, বাকিটা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনায় গণতন্ত্র ও নির্বাচন ব্যবস্থা ধ্বংসে জিয়াউর রহমানের ভূমিকার সমালোচনা করেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। এই দেশের গণতন্ত্রকে হত্যা করেছিল জেনারেল জিয়াউর রহমান। এই দেশের সেনাবাহিনীর সকল শৃঙ্খলাকে ভঙ্গ করেছিল জেনারেল জিয়াউর রহমান। প্রজন্মকে সঠিক ইতিহাস জানানোর আহ্বান জানান আলোচকরা। উন্নত বিশ্বের সমৃদ্ধ দেশ হবে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। শুধু নির্বাচন কমিশনই নয়, সরকার পরিবর্তনে বৃহত্তর ঐক্যের আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন কমিশনারদের পদত্যাগের দাবিতে ঢাকা মহানগর বিএনপির মানববন্ধনে মির্জা ফখরুল বলেন, বর্তমান সরকারকে সরাতে সব রাজনৈতিক দলে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। নির্বাচন কমিশন নিজে থেকে সরে না দাঁড়ালে বাধ্য করা হবে বলেও জানান বিএনপির মহাসচিব। আজকে আমরা বলতে চাই সরকারকে যে একটা অনির্বাচিত সরকার, ভোট ডাকাতি সরকার, খুব পরিষ্কার ভাবে বলতে চাই যে এখন সময় আছে, পদত্যাগ করুন, দিয়ে মানে চলে যান। তাহলে এই দেশের মানুষের ইতিহাস, সেই ইতিহাসে এই দেশের মানুষ অবশ্যই একদিন জাগ্রত হবে, সচেতন ভাবে ঐক্যবদ্ধ হবে এবং তখন চলে যেতে বাধ্য হবে। মদ্যপান ও অবৈধ ওয়াকিটকি রাখায় ভ্রাম্যমাণ আদালতের 2টি মামলায় জামিন পেলেও মুক্তি মিলছে না হাজী সেলিম পুত্র ঢাকা দক্ষিণ সিটির কাউন্সিলর ইরফান সেলিমের। অস্ত্র ও মাদক নিয়ন্ত্রণ আইনের 2টি মামলায় চার্জশিট দেয়া হলেও দায় মুক্তির কপি এখনও দেননি আদালত। এছাড়া কলাবাগান থানার মারামারির মামলার তদন্ত শেষ করতে পারেনি ডিবি, তাই খুব সহজে কারাগার থেকে বের হতে পারছেন না ইরফান সেলিম। বিস্তারিত সাইদুল ইসলামের রিপোর্টে। গেল বছরের 25 অক্টোবর নৌবাহিনীর এক কর্মকর্তাকে মারধরের ঘটনায় ইরফান সেলিম ও তার সহযোগীদের বিরুদ্ধে ধানমন্ডি থানায় হত্যা চেষ্টা মামলা হয়। পরদিন দুপুরে চকবাজারে হাজী সেলিমের বাসায় অভিযান চালায় র্যাব। আটক করা হয় সংসদ সদস্য হাজী সেলিমের ছেলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 30 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদকে।
অবৈধ মদ ও ওয়াকিটকি রাখার দায়ে র্যাবের ভ্রাম্যমাণ আদালত তাদের 1 বছরের কারাদণ্ড দেয়। পরে 28 অক্টোবর র্যাব চকবাজার থানায় ইরফান সেলিম ও তার দেহরক্ষী জাহিদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে 2টি করে 4টি মামলা দায়ের করে। মাদক ও অবৈধ ওয়াকিটকি রাখার 2টি মামলায় ইরফান সেলিম জামিন পেয়েছেন। আর ইরফানের শয়নকক্ষ থেকে পিস্তল উদ্ধার হয়েছে, সেটি ইরফান সেলিমের কিনা তা সন্দেহাতীতভাবে প্রমাণিত নয় বলে চার্জশিটে উল্লেখ করেছে পুলিশ। তবে এ বিষয়ে র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক বলেন, অভিযানে যেসব মালামাল উদ্ধার হয়েছে আলামত হিসেবে সেগুলোই জমা দেওয়া হয়েছে। আমরা যে অভিযানটি পরিচালনা করেছি, যে ধরনের তথ্য, যে ধরনের আলামত আমরা পেয়েছি, সে সকল বিষয়কে খুব স্পষ্ট করে এই জায়গায় উল্লেখ করা হয়েছে। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা যে বিষয়গুলো নিয়ে তদন্ত করেছেন সে বিষয়ে বিস্তারিত র্যাব অবহিত নয়। তবে কলাবাগান থানায় করা মারামারি মামলায় চার্জশিট দেয়নি ডিবি। ওই মামলায় চার্জশিট না দেওয়া পর্যন্ত কারাগারেই থাকতে হচ্ছে ইরফানকে। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। রাজধানী ইউনাইটেড হাসপাতালে করোনা আইসোলেশন সেন্টারে আগুনে মারা যাওয়া ব্যক্তিদের 4 পরিবারকে 30 লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিটের শুনানি নিয়ে হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এই আদেশ দেন। আদেশের কপি হাতে পাওয়ার 15 দিনের মধ্যে এই টাকা পরিশোধ করার জন্য বলেছেন আদালত। এছাড়া নিহত প্রত্যেকের পরিবারকে 15 কোটি টাকা করে কেন ক্ষতিপূরণ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। গত 27 মে রাতে রাজধানী গুলশানে ইউনাইটেড হাসপাতালে আগুন লেগে 5 জন রোগী মারা যান। একটা কি বলবো আপনার আনফরচুনেট ব্যাপার, আগামী 15 দিনের মধ্যে ক্ষতিগ্রস্ত 4 জনের পরিবারকে যাতে 30 লক্ষ টাকা করে জমা দিয়ে সেটি কোর্টে জানানো হয় যে তারা এই অর্ডারটি কমপ্লাই করেছে। মাঝ শীতে গরম আবহাওয়া, তবে চলতি সপ্তাহেই শুরু হবে শীত, বইবে শৈত্যপ্রবাহ, বলছে আবহাওয়া অফিস। এমন পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব, অপরিকল্পিত নগরায়ন, জলাশয় ও বন ধ্বংস করাকে দায়ী করেছেন পরিবেশবিদরা। আদিত্য মামুন রিপোর্ট। বৈশ্বিক জলবায়ু পরিবর্তনজনিত কারণে দিন দিন প্রকৃতির আচরণ চলে যাচ্ছে অনুমানের বাইরে, হয়ে উঠছে অসহিষ্ণু। নেই সঠিক সময়ে গরম শীত বৃষ্টি, বাড়ছে অসময়ে খরা বন্যা। আবহাওয়া অধিদপ্তর বলছে ঋতু বৈচিত্র্যে জলবায়ু পরিবর্তনের প্রভাব ক্রিয়াশীল। এ কারণে অনেক সময় অনুযায়ী তাপমাত্রা থাকছে না প্রকৃতিতে। তবে মাঝ জানুয়ারিতে আসছে শৈত্যপ্রবাহ। 2 থেকে 3টি মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ সম্ভাবনা আছে এই মাসে। তার ভিতর একটি তীব্র শৈত্যপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে দেশের উত্তর অঞ্চলে মৃদু থেকে মাঝারি কুয়াশা থাকবে, কোথায় কোথায় ঘন কুয়াশাও থাকবে। পরিবেশবাদীরা বলছেন বায়ু প্রবাহ ঋতু অনুযায়ী স্বাভাবিক নয় বলে শীতকালে গরম অনুভূত হচ্ছে। জলাশয় সংরক্ষণ এবং সেই সাথে সাথে বৃদ্ধি করার চিন্তা ভাবনা করতে হবে। শীতকালে আমরা শীত অনুভূত ফিল করব, আর গরমকালে স্বাভাবিক তাপমাত্রা থাকবে। ঋতু অনুযায়ী আবহাওয়ার অনুপস্থিতি মানুষের মন ও স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলছে। মানুষ অসহিষ্ণু হয়ে পড়ছে, কর্মক্ষেত্রেও পড়ছে এর প্রভাব। মানুষ এক ধরনের অস্বস্তিকর পরিস্থিতিতে থাকছে, মানুষের কর্ম অনীহা এবং অসুস্থতার সৃষ্টি হচ্ছে। প্রকৃতির ক্ষতি না করে জীবন ধারণের অভ্যাস গড়ে তোলার পরামর্শ তাদের। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। পদ্মা সেতু ঘিরে বাড়ছে পর্যটন সম্ভাবনা। দেশের সবচেয়ে বৃহৎ সেতুটি মাথা তুলে দাঁড়ানোর পর থেকেই প্রতিদিনই সেতুটি দেখতে ভিড় করছেন মানুষ। তাক লাগানো সেতুটি পর্যটন গুরুত্ব কাজে লাগাতে পরিকল্পিত উদ্যোগে পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। এ অবস্থায় সেতু কেন্দ্রিক পর্যটন শিল্প বিকাশের পরিকল্পনা নিয়েছে সেতু বিভাগ। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ
মানের সফলতা গর্বের। বাংলাদেশের উন্নয়নের প্রতীক এই সেতু দেখতে প্রতিদিনই ভিড় করছে পর্যটকেরা। পদ্মার পার ও সেতুর আশপাশে নৌযানে চড়ে মন ভরে দেখছেন স্বপ্নের সেতু। যেহেতু বাংলাদেশের এত বড় একটা প্রজেক্ট এখানে হয়ে যাচ্ছে, তো এর পাশাপাশি অনেকেই বিভিন্ন রিসোর্ট এখানে হয়েছে, সবাই আসতেছে পদ্মা সেতু দেখার জন্য। আশেপাশে এলাকা ধীরে ধীরে ডেভেলপ হচ্ছে। আমরা এখানে দেখতে আসছি হলো পদ্মা সেতু প্লাস হলো আশেপাশের পরিবেশটা, থাকার ব্যবস্থাও যদি ভালো হয় আশা করি সামনে আমাদের এটা পর্যটন কেন্দ্র হিসেবে এটা পরিচিতি লাভ করবে। দেশের অর্থনৈতিক পরিবর্তনের জিয়ানকাঠি পদ্মা সেতু দেখাই তাদের মূল আকর্ষণ। উন্নয়নের যে কাজগুলো চলতেছে আসলে সেটা আমরা নিজে দেখতে আসছি, তাতে আমরা দেখে দুই পাশে যা দেখলাম তাতে আমরা অনেক উৎসাহিত। জননেত্রী শেখ হাসিনার কাছে আবেদন থাকবে, তিনি পদ্মার দুই পার্কে এমন সুন্দর করবেন এবং আরও বেশি দৃষ্টিনন্দন করবেন, যাতে শুধু দেশীয় পর্যটক না, বিদেশ থেকেও যাতে পর্যটক এই পদ্মা সেতুকে দেখার জন্য আসে। সেতু কেন্দ্রিক পর্যটনের ভাবনা আছে সেতু বিভাগের। সেতু নির্মাণের সাথে সাথে পদ্মার দুই পারে গড়ে উঠেছে তিনটি সার্ভিস এরিয়ায় আবাসন ও সাইট অফিস। পরবর্তীতে পর্যটনের কাজে যা ব্যবহার করার পরিকল্পনা আছে সেতু কর্তৃপক্ষের। বিবিও নিজস্ব ম্যানেজমেন্টেই থাকবে। এটা আসলে ট্যুরিজমের জন্য আমি মনে করি একটি বিরাট সম্ভাবনাময় একটা খাত সৃষ্টি হবে। সেক্ষেত্রে বিবিএর বা রাষ্ট্রীয় একটা কোষাগারে বিরাট অর্থ জমা আয় করার সুযোগ থাকবে। পদ্মাকে ঘিরে পরিকল্পিত পর্যটন গড়ে তুলতে এখনই ভাববার পরামর্শ দিচ্ছেন এই পর্যটন বিশেষজ্ঞ। এবং সেই গাড়িতে বসে 6.15 কিলোমিটারের এবং প্রাকৃতিক যে নৈসর্গ সেটি তারা উপভোগ করবে। এটি আমাদের কাছে একটি মুখ্যম সময় যে এখনই আমরা একটি পরিকল্পনা গ্রহণ করি যে পদ্মা সেতু তার আশেপাশে যে চরগুলো রয়েছে সেগুলোকে প্রপারলি ইউটিলাইজ করে কিভাবে পর্যটন কেন্দ্র তৈরি করা যায়। পদ্মার দুপারের পরিবেশ ও প্রতিবেশ নিরাপদ রাখা আর যত্রতত্র অবকাঠামো নির্মাণ করে সৌন্দর্যকে ম্লান না করার পরামর্শ এই গবেষকের। মেগা স্ট্রাকচার পদ্মা সেতুর বিকাশের সাথে সাথে পদ্মার দুই পারের পর্যটন কেন্দ্রও বিকশিত হয়েছে স্বাভাবিকভাবেই, কিন্তু পর্যটন বিশেষজ্ঞদের অভিমত হলো যাতে করে অপরিকল্পিতভাবে এই পর্যটনের বিকাশ না হয়, আর সেটা যদি হয় তাহলে পরিবেশও যেমন ক্ষতিগ্রস্ত হবে তেমনি ক্ষতিগ্রস্ত হবে মূল পদ্মা সেতুও। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, মাওয়া, মুন্সিগঞ্জ। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। কালিয়াকৈরে দগ্ধ হয়ে 4 জনের মৃত্যু, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ধারণা ফায়ার সার্ভিসের। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। গাজীপুরে কালিয়াকৈরে কালামপুরে একটি কলোনিতে লাগা আগুনে দগ্ধ হয়ে নারীসহ 4 জনের মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস জানায় ভোর 6টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট প্রায় 1 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কলোনি 40টি ঘর পুড়ে যায়। এ সময় দগ্ধ হয়ে মারা যায় মুন্নি, ফরহাদ, মিলন ও অজ্ঞাত একজন। এরা সবাই গার্মেন্টস কর্মী। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। সাংবাদিক ও প্রথম আলোর যুগ্ম সাধারণ মিজানুর রহমান খান আর নেই। সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। করোনা পরবর্তী ফুসফুসের জটিলতায় সোমবার সন্ধ্যায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান তিনি। মিজানুর রহমান খানকে মঙ্গলবার বাদ জোহর মিরপুরের শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে। এর আগে সকাল 10টায় প্রথমে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি প্রাঙ্গণে, এরপর 10:30টায় রাজধানীর সেগুন বাগিচায়, ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এবং বেলা 11টায় জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে আরেক দফা জানাজা হবে। সেখান থেকে দুপুর 12টায় তাঁর মরদেহ প্রথম আলো কার্যালয়ের সামনে আনা হবে শ্রদ্ধা নিবেদনের জন্য। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। আগামী 2 দশকে দ্বিপাক্ষিক বাণিজ্য আরও 10 গুণ বাড়াতে চায় ভারত। রাজধানীর একটি হোটেলে ইন্ডিয়ান ইম্পোর্টার্স চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের অনুষ্ঠান ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, বাণিজ্য এখন বিশ্বজুড়ে সম্পর্ক উন্নয়নে অন্যতম বড় হাতিয়ার। দ্বিপাক্ষিক বিনিয়োগ ও বাণিজ্যের মাধ্যমে 2 দেশই লাভবান হবে এবং সম্পর্ক আরও দৃঢ় হবে। এ সময় ভারতীয় ব্যবসায়ীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগ করার আহ্বান জানান শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন।
Business means shared growth. Business means prosperity together. Because business is about creating something new which we both will build together. So through business, we see the future of India and Bangladesh. Whenever we think of development, definitely our economic relationship will continue with the neighbors past. বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সাথে টাইটেল স্পন্সরশিপ চুক্তি করেছে প্রযুক্তি খাতে অন্যতম প্রতিষ্ঠান হিসাব। রাজধানীর একটি হোটেলে চুক্তিসহ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আকম মোজাম্মেল হক। চুক্তি অনুযায়ী আগামী 1 বছর মুক্তিযোদ্ধা ক্লাবের ক্রীড়া সংক্রান্ত সব ধরনের কাজ পরিচালনা করেছে হিসাব। এ সময় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের মহাপরিচালক এবং মুক্তিযোদ্ধা ক্লাবের সভাপতি জহুরুল ইসলাম রোহেল সহ অন্যরা উপস্থিত ছিলেন। এই চুক্তির মাধ্যমে ক্লাব তার হারানো গৌরব ফিরে পাবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। 25 জানুয়ারির মধ্যে আসছে টিকা, ফেব্রুয়ারিতে প্রয়োগ, করোনায় আরও 22 মৃত্যু। উন্নয়নশীল দেশের সব শর্ত পূরণ করেছে বাংলাদেশ, বললেন প্রধানমন্ত্রী। শোষণমুক্ত দেশ গড়ার আহ্বান। কোটালীপাড়ার শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলার আপিল শুনানি এ মাসেই শেষ করতে হবে, হাইকোর্টের নির্দেশ। সাঈদ খোকনের বিরুদ্ধে মানহানির মামলার আবেদন, আইনি পদক্ষেপ নেবেন মেয়র তাপস। কলাবাগানী স্কুল ছাত্রী নিহতের ঘটনা পূর্ণাঙ্গ অপরাধ, বললেন আইজিপি। কিশোর গ্যাং নিয়ন্ত্রণে গুরুত্ব। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2024 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।